মেইন গেটটা ভালোভাবে লাগিয়ে এসেছেন তো ম্যাম? ভাবশূন্য হয়ে মিসেস চারুলতা সেন সুহাসিনীর দিকে তাকালেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, রূপালের থেকে আর কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবে সুহাসিনী? সত্যি বলতে রূপালের মুখের দিকে তাকাতে পারি না আমি। কি অবস্থা হয়েছে ছেলেটার। অশ্রু সচল চোখেও হেও হাসল সুহাসিনী, বিদ্রুপের স্বরে বলল, একদিন সব ঠিক হয়ে যাবে ম্যাম, সব কষ্ট সয়ে যাবে। এই কলঙ্কের মতো পোড়া দেহ নিয়ে আমি রূপলকে কিভাবে গ্রহণ করি বলুন? সুহাসিনীর অশ্রু ভেজা চোখের দিকে তাকিয়ে মনের ক্ষমতা বুঝতে বেশি বেগ পেতে হলো না মিস চারুলতা সেনের। তব্ধ শ্বাস ফেলে তিনি আহত গলায় বললেন, কি ছিল সেদিনগুলো? প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত রূপকথার কোনো গল্প বলেই মনে হতো। বড্ড মিস করি জানো তোমার সেই হাস্যোজ্জ্বল মায়াবী প্রাণবন্ত দেখতে মুখটিকে। তোমার জন্য রূপালের সেই প্রেম পাগলামি, তোমাদের মাখো মাখো ভালোবাসা। আমার চোখের সামনেই তো তোমাদের প্রণয় থেকে বিচ্ছেদ হলো, যদিও বিচ্ছেদটা একতরফা তোমার দিক থেকেই হয়েছিল। প্লিজ ম্যাম, এখন এসব বাদ দিন। যে কোনো মুহূর্তে রূপল চলে আসতে পারে। প্লিজ তাকে গেটের ভিতর ঢুকতে দিবেন না। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। দীর্ঘশ্বাস ফেলে মিস চারুলতা সেন বললেন, তুমি চিন্তা করো না সুহাসিনী, তুমি যে বিচ্ছেদের দেয়াল তৈরি করে দিয়েছো, সেই দেয়াল ভেঙে রূপাল এই জন্মে তোমার কাছে আসতে পারবে না। ভেতরটা ধক করে কেঁপে উঠল সুহাসিনীর। শরীরের ক্ষত তাকে যতটা না কষ্ট দিচ্ছে তার চেয়ে বরং বেশি কষ্ট দিচ্ছে তাদের বিচ্ছেদ। ভিতরে ভিতরে কেঁদে মরে সুহাসিনী বিনমি নিয়ে বলল, আমি বাঁচবই বা কতদিন ম্যাম? এই কয়েকদিনে আমি রূপলকে আর দুর্বল করতে চাই না। আমি চাই আমার রূপল ভালো থাকুক, আমার সাথে অযথাই আর জড়িয়ে না পড়ুক। বেঁচে থাকতেই আমি রূপলকে আমাদের দূরত্বটা বুঝিয়ে দিতে চাই, যেন মৃত্যুর পর রূপল নিজেকে সামলে নিতে পারে। রাত 10টার মধ্যেই পিয়াসার অপারেশন সাকসেসফুল হলো। তাকে কেবিনে শিফট করা হলো। 5 থেকে 6 ঘন্টা তাকে অবজারভেশনে রাখা হলো। হসপিটালে শুধু রয়ে গেল রূপল, নিহারিকা এবং নিহাল। বাড়ির সব মুরব্বীদের এক প্রকার জোর করেই বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। যদিও নিহারিকা হসপিটালে থাকতে চায়নি, তবে নিহাল তাকে রেখে দিল পিয়াসার সুবিধা অসুবিধা বোঝার জন্য। তাদের সাথে একজন মেয়ে থাকাটা ভীষণ জরুরি। রাত 11টা বাজতেই তারা হসপিটালের পাশের রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে এলো। হসপিটালে ফিরতেই নিহারিকার প্রচন্ড ঘুম পেয়ে গেল। চোখ টেনে যেন মেলতে পারছিল না সে। রাত 1টার আগে কেউ কেবিনে ঢুকতে পারবে না বলে কড়া নির্দেশ দিয়ে গেলেন ডক্টর। সেই নির্দেশ মোতাবেক তারা কেউ কেবিনের ভিতর ঢুকতে পারছিল না। কেবিনের সামনেই সবাই হাঁটাহাঁটি করছিল, তবে নিহারিকা জায়গা খুঁজছিল কোথায় সে একটু আরামে বসে চোখ দুটো লাগাতে পারবে। শেষ অবধি সে জায়গা খুঁজে না পেয়ে কেবিনের সামনে পেতে রাখা চেয়ারগুলোকে একসাথে টেনে এনে চেয়ারে পা মেলে বসে তার পিছনে থাকা দেওয়ালে হেলান দিয়ে নিশ্চিন্তে চোখ দুটি বুঝে নিল। এভাবে প্রায় 15 মিনিট কেটে যাওয়ার পর রূপল এবং নিহাল হাঁটা থামালো। তাদেরও পা দুটো ধরে আসছিল, এক্ষুনি বসতে হবে তাদের। এদিকে নিহারিকা সবগুলো চেয়ারে পা মেলে আরামে ঘুমিয়ে আছে। নিহারিকার কাণ্ড দেখে হালকা হেসে নিহাল 2-3 বার নিহারিকার নাম ধরে ডাক দিল। নড়ে চড়ে নিহারিকা আবারও ঘুমিয়ে পড়ল। ব্যাপারটাই বেশ বিরক্ত বোধ করলো রূপল। তেড়ে এসে সে উচ্চ শব্দে নিহারিকাকে বলল, এই উঠুন, এটা কি ঘুমানোর জায়গা? সঙ্গে সঙ্গেই থতমতিয়ে ঘুম থেকে উঠে পড়ল নিহারিকা। আতকে ওঠা চোখে সে রাগী রূপলের দিকে তাকালো। নির্জীব গলায় বলল, কি হয়েছে? আপনার কি মুরগির সাথে ঘুমিয়ে পড়ার অভ্যেস? মানে? 11টা না বাজতেই কিসের ঘুম? হ্যাঁ, আমি মুরগির সাথেই ঘুমাই। এটা আপনার সমস্যা কি? কাঁচা ঘুম ভেঙে যাওয়াই বেশ তেতে গেল নিহারিকা। মুখটা কালো করে সে জায়গা থেকে উঠে বারান্দায় চলে গেল। দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ জোড়া আবারও বুঝে নিল, তবে আগের মতো আর ঘুম চোখে ধরা দিল না তার। রূপলের উপর রেগে উঠে নিহারিকা রূপলকে লক্ষ্য করে বিড়বিড়িয়ে বলল, কনভার্ট কোথাকার, কাঁচা ঘুমটা ভেঙে দিল। ঠাইলারা এমনিতেও ঘুম হয় না আমার, গতকাল রাতেও ঘুমোতে পারিনি। বিয়ে উপলক্ষে তো গত 2-3 দিন ঘুমই নেই আমার। আজও মনে হচ্ছে ঘুমোতে পারবো না। ধ্যাত, ভাল লাগে না।
কথাগুলো বলেও শেষ করতে পারল না নিহারিকা। অমনি রূপল ঝড়ের বেগে ছুটে এলো বারান্দায়। পাগলের মতো সে কিছু একটা খুঁজতে লাগলো। দেখে মনে হচ্ছে যেন কোনো মহামূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে সে, যা খুঁজে না পেলে দমটাই তার বন্ধ হয়ে যাবে। রূপলের এই পাগলামি দেখে নিহারিকা রূপলের পাশে এসে দাঁড়ালো। চিন্তিত গলায় বলল, কি খুঁজছেন? কর্কশ গলায় রূপল বলল, কিছু না, আপনি ঘুমান যান। ঘুম তো ভেঙে দিলেন, আর ঘুম কিভাবে? প্যারেশান হয়ে রূপল মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। অস্থির চোখে নিহারিকার দিকে তাকালো। রুদ্ধ শ্বাস ফেলে পড়ল, একটা ছবি খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে এখানেই পড়েছে। ছবিটা কি কোনো মেয়ের? হ্যাঁ, আপনি পেয়েছেন? হ্যাঁ, তবে উত্তেজিত হয়ে রূপল বলল, তবে কি? ছবিটা কোথায় রেখেছি মনে নেই। অমনি তেজি রূপ ধারণ করল রূপল। চোখ লাল করে নিহারিকার দিকে তাকালো। ছাঁচালো গলায় বলল, ইউ ইডিয়েট, মনে করুন কোথায় রেখেছেন। রূপলের এই ভয়ঙ্কর রূপ দেখে নিহারিকা শুকনো ঢোক গিলে প্রশ্ন ছুড়ল, মেয়েটি কে মিস্টার রূপল, যার জন্য আপনি আমার ইডিয়েট বললেন? ক্ষোভে আগুন হয়ে রূপল নিহারিকার দিকে আরো একটু এগিয়ে এলো। দাঁতে দাঁত চেপে বলল, এত কোশ্চেন না করে ছবিটা ইমিডিয়েটলি খুঁজে দিন আমাকে, না হয় কিন্তু ভালো হবে না। ভয়ে সিটিয়ে উঠে নিহারিকা তার ফোনের কভারে লুকিয়ে রাখা মেয়েটির ছবিটি বের করে কাঁপা কাঁপা হাতে রূপলের দিকে এগিয়ে দিল। কম্পিত গলায় বলল, হারিয়ে যাবে ভেবে যত্ন করে রেখে দিয়েছিলাম। ছবিটির দিকে তাকিয়ে রূপল স্বস্তির শ্বাস ফেলল। চোখ বুজে ছবিটিকে রূপল তার বুকের মাঝে চেপে ধরল। স্বস্তিকর গলায় বলল, থ্যাঙ্কস গড। ভীতিকর গলায় নিহারিকা প্রশ্ন ছুড়ল, মেয়েটি কে মিস্টার রূপল, আমি কি জানতে পারি? না, পারেন না। বলেই রূপল নিহারিকার সামনে থেকে প্রস্থান নিল। রূপলের যাওয়ার পথে তাকিয়ে নিহারিকা কিছুটা উচ্চ আওয়াজেই বলল, বাই দ্য ওয়ে মিস্টার রূপল, মেয়েটি দেখতে কিন্তু অনেক সুন্দর। উপরওয়ালা যেন তার সৃষ্টির সমস্ত সৌন্দর্য মেয়েটির অঙ্গে ঢেলে দিয়েছে। কিছু মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো রূপল। পিছু ঘুরে নিহারিকার দিকে তাকালো। কেমন যেন হেয় হেসে বলল, আল্লাহ এমন সৌন্দর্য কাউকে না দিক, যে সৌন্দর্য আল্লাহ দিয়ে আবারও কেড়ে নেয়। গভীর ঘুমে তলিয়ে আছে হৃদি। মেয়েকে ঘুম পাড়িয়ে সবিতা আস্তে ধীরে বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা হাতে তুলে নিল। গভীর মনোযোগ দিয়ে কারো নাম্বারে ডায়াল করলো সে। ওই পাশ থেকেও কলটি তুলতে বেশি দেরি হলো না। উত্তেজিত গলায় সবিতা বলল, সুহাসিনী কেমন আছে ম্যাম? সুহাসিনীকে ঔষধ খাইয়ে চারুলতা সেন মাত্র তার ঘরে এলেন। ব্যস্ত গলায় তিনি সবিতাকে বললেন, মোটামুটি ভালো, মাত্র ঔষধ খাইয়ে এলাম। আমি কাল আসছি ম্যাম। রিদি অনেক বায়না ধরেছে, সুহাসিনীকে দেখবে, তার মাকে দেখবে। সে তো খুব ভালো খবর। সুহাসিনীও অনেকদিন ধরে রিদিকে দেখবে দেখবে বলছে। অমনি সবিতার ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। সঙ্গে সঙ্গে সে উত্তেজিত গলায় বললেন, আমি এখন রাখছি ম্যাম, হয়তো সাফওয়ান এসেছে। কেন, তোমাকে মারতে এসেছে? এ আবার নতুন কি ম্যাম, রোজই তো হচ্ছে। মেয়ের সামনেও তোমার গায়ে হাত তোলে? মাতালের আবার বাজ বিচার আছে। তবুও তো মেয়েটা কেবল বাবা বাবা করে। রক্ত টান ম্যাম, তাই হয়তো বাবার প্রতি এত ভালোবাসা তার। আচ্ছা রাখো, রাক্ষসটাকে সামলাও। ফট করে মিস চারুলতা সেন কলটি কেটে দিলেন। এদিকে দরজা ধাক্কানোর মাত্রা বেগতিক বাড়ছিল। অতিরিক্ত শব্দ দূষণে ছোট্ট হৃদি ঘুম থেকে প্রায় উঠি উঠি করছিল। ঘ্যান ঘ্যান করে আবারও হৃদিকে ঘুম পাড়ানোর ভয়ে সবিতা তাড়াহুড়ো করে ছুটে গিয়ে বাড়ির সদর দরজাটি খুলে দিল। অমনি সাফওয়ান মাতাল অবস্থায় রুমে ঢুকল। সবিতাকে তার ভারী হাতের কোনোই তারা ধাক্কা মেরে কিছুটা দূরে ছিটকে ফেলল। ধাক্কা খেয়ে রেগে গেল সবিতা। উঁচু গলায় বলল, মাতালের ঘরে মাতাল, তুই আবারও নেশা করে এসেছিস? টাল মাটাল শরীর নিয়ে সাফওয়ান সবিতার দিকে এক পা দুপা করে এগিয়ে এলো। মুখে এক আঙ্গুল চেপে ধরে সে নিম্ন আওয়াজে বলল, চুপ, আমার মেয়ে উঠে যাবে। মেয়ের জন্য খুব দরদ উতলে পড়ছে তাই না? তুই প্রতিদিন নেশা করে আসবি আর আমি চুপ করে থাকবো? হ্যাঁ থাকবি, কারণ তুই বাধ্য। মেয়েটার কথা তো অন্তত একটা বার চিন্তা কর।
ছোট বলে মেয়েটা এখন ও কিছুই বোঝে না। তার বাবা একটা নেশাখোর, একটা মাতাল। যখন মেয়েটা আমার বড় হবে তখন কি হবে? মেয়েটাকে তখন কি বোঝাবো আমি? কি ভাববে সে তার বাবাকে? তোর মেয়ে যা খুশি বুঝা, তাতে আমার কি? মেয়েটা শুধুই আমার, তোর না? না, তোরা দুই বোন মিলে আমাকে ঠকিয়েছিস, দুজনেই ফ্লড। অমনি বিষম খেয়ে গেল সবিতা। ঘাবড়ে ওঠা গলায় বলল, মানে কি বলতে চাচ্ছিস তুই? মেয়েটাকে তুই দত্তক নিয়েছিলি, দেশে আসার পর আমাকে বুঝিয়েছিস মেয়েটা আমাদের। একটা নাজায়েজ সন্তানকে আমার ঘরে চাপিয়ে দিয়েছিস তোরা। আর এই প্ল্যানের মাস্টার মাইন্ড ছিল তোর বোন নিচে। তাই তো তোর বোনকে আমি। কথা সম্পূর্ণ না করেই সাফওয়ান পাশবিক হাসিতে মত্ত হয়ে গেল। সবিতাকে পাশ কাটিয়ে হেলতে দুলতে তাদের বেডরুমে ঢুকে পড়ল। ডুকরে কেঁদে উঠল সবিতা। আর্ত গলায় সাফওয়ানের যাওয়ার পথে তাকিয়ে বলল, মেয়েটা আমাদের সাফওয়ান। তুমি অযথাই আমাকে আর আমার বোনকে ভুল বুঝছো। তোমার এই ভুলের জন্য আজ আমার বোনের এই অবস্থা। শুধুমাত্র মেয়েটার দিকে তাকিয়ে আমার বোন চুপ করে আছে। তার সাথে করা অবিচারও সে মুখ বুজে মেনে নিয়েছে। কান্নায় ভেঙে পড়ল সবিতা। ছোট্ট হৃদির পাশে সাফওয়ান চুপটি করে ঘুমিয়ে পড়ল, যেন পৃথিবীর সবচেয়ে শান্ত লোকটি সে। কান্নাকাটির এক পর্যায়ে সবিতার মাথাটা কেমন যেন ধরে এলো। ব্যথায় কুকিয়ে উঠে সে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটি ঔষধের পাতা বের করলো। কোনো রকমে ঔষধটা খেয়ে সে ড্রয়িং রুমের সোফাতেই শুয়ে পড়ল। মাথা ব্যথা পূর্বের তুলনায় কিছুটা কমে আসতেই সবিতা গভীর ঘুমে তলিয়ে পড়ল। পরদিন সকাল ঠিক 9টায় পিয়াসার জ্ঞান ফিরল। তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ল। পিয়াসার মা, বাবা, চাচা, চাচি, চাচাতো ভাইরা সবাই পিয়াসাকে দেখতে হসপিটালে চলে এলো। চিন্তা কেটে গেল সবার। নিহাল, রূপল এবং নিহারিকা সারা রাত নির্ঘুম ছিল বলে বাড়ির লোকেরা তাদের বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। তাদের রেস্ট নিতে বলল। তবে নিহাল পিয়াসার পাশ থেকে নড়ল না, বরং পিয়াসার পাশে ঠাই বসে রইল। তাকে কোনো মতেই বাড়ি পাঠানো গেল না। ঘুমের তাড়নায় নিহারিকা চোখ মেলে তাকাতেই পারছে না। সে কখন বাড়ি ফিরে লম্বা একটা ঘুম দিবে সেই আশায় আনচান আনচান করছিল। অমনি কেবিন ভর্তি সবাইকে পাশ কাটিয়ে রূপল পিয়াসার মাথায় হাত বুলিয়ে দিল। শান্ত গলায় বলল, ভাইয়া আসছি কেমন? বাড়ির সবাই এখানে আছে, তোর কোনো কিছুর প্রয়োজন হলে তাদের বলবি। মলিন হেসে পিয়াসা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। হনহনিয়ে হেঁটে রূপল কেবিন থেকে বের হয়ে গেল। ঘুমো ঘুমো চোখে নিহারিকা তার ভাই নিহালকে বলল, ভাইয়া আমিও বাসায় যাব, প্লিজ একটা রিক্সা ঠিক করে দেন না। ব্যস্ত গলায় নিহাল বলল। ধ্যাত, আগে বলবি না? হড়বড়িয়ে জায়গা থেকে উঠে গিয়ে নিহাল রূপলকে পিছু ডাকলো। উঁচু গলায় বলল, এই রূপল শোনো। সোজা দাঁড়িয়ে পড়ল রূপল। পিছু ঘুরে নিহালের দিকে তাকালো। যদিও এই মুহূর্তে সে নিহালকে পছন্দ করছে না, তবুও নরম স্বরে বলার চেষ্টা করলো। হ্যাঁ বলুন। আবদারের স্বরে নিহাল বলল, নিহারিকাকে একটু আমাদের বাড়িতে পৌঁছে দিও। রেগে মেগে রূপল কিছু বলার আগেই নিহারিকা ছুটে এসে নিহালকে বলল, না না ভাইয়া, আমি ওনার সাথে যাব না। তুই বরং আমাকে একটা রিক্সা ঠিক করে দে প্লিজ, তাহলেই হবে। নিহারিকার কথায় রূপল সন্তুষ্ট হলো। রূপল ও নিহারিকাকে সাই জানিয়ে তিরিক্ষিপূর্ণ গলায় নিহালকে বলল, হ্যাঁ, আর আমারও অনেক কাজ আছে, আপনি বরং তাকে একটা রিক্সা করে দিয়ে দিন, তাহলেই হবে। কেবিনের ভিতর থেকে নাজনীন বেগম সব শুনছিলেন। কিছু একটা আঁচ করতে পেরে তিনি কেবিন থেকে উঠে এসে রূপলকে শাসিয়ে বললেন, জামাই যা বলছে শোন, তুই যেহেতু ওই রাস্তা দিয়েই যাচ্ছিস, তো নিহারিকাকে নিয়ে নামিয়ে দিলে এতে কোনো অসুবিধা হবে না। তুখোর জেদ দেখিয়ে রূপল হাত পা ছুঁড়ে পড়ল। মা, তুমি বুঝতে পারছো না। নাজনীন বেগমও ধমকেশ্বরে বললেন, আমি সব বুঝতে পারছি। তুই ঠিক কোথায় যাওয়ার জন্য নিহারিকাকে নিতে পারবি না বলছিস? এখন আমি যা বলছি শোন, নিহারিকাকে সাথে নিয়ে যা, হসপিটালে সিন ক্রিয়েট করিস না। বাধ্য হয়ে রূপল নিহারিকাকে তার সাথে নিয়ে যেতে বাধ্য হলো। নিহারিকাও এক প্রকার বাধ্য হয়ে রূপলের বাইকের পিছনে উঠল। রাগে ফোঁস করে রূপল বাইক স্টার্ট দিতেই নিহারিকা খপ করে রূপলের শার্টের কলার চেপে ধরল। অমনি রূপল মেজাজ চড়া করে বলল, হাতটা সরান, হুটহাট গায়ে হাত দেন কেন? বাইকে ওঠাও শেখেননি? অমনি রূপলের শার্টের কলার থেকে হাত সরিয়ে নিহারিকাও বেশ রাগী গলায় বলল,
আমি বাইকে উঠতেও জানি, এমনি বাইক চড়তেও জানি। চোখে অনেক ঘুম, তাই সবকিছু দিশাহারা লাগছে। তাছাড়া আমার খারাপ কোনো ইন্টেনশন ছিল না আপনার শার্টের কলার চেপে ধরার, বাধ্য হয়েই ধরেছি। নিহারিকার সাথে কথা না বাড়িয়ে রূপল ফুল স্পিডে বাইক ছেড়ে দিল। রূপলকে কোনো প্রকার স্পর্শ না করেই নিহারিকা চেষ্টা করছিল সেফলি বাইকে চড়ার। তবে রূপল যা স্পিডে বাইক ছেড়েছে তাতে মনে হচ্ছে না রূপলকে না ধরেই সে সেফলি বাইক চড়তে পারবে বলে। যান বাঁচানোর ভয়ে নিহারিকা হাঁসফাঁস করছিল, তবুও গা বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। ঘুমটা পুরো হোক, এরপর সেও বুঝিয়ে দিবে তার সাথে খারাপ ব্যবহার করার ফল কতটা জঘন্য হয়। এভাবে প্রায় কিছু দূর যেতেই নিহারিকা খেয়াল করলো রূপল তার বাইকটা নিহারিকাদের বাড়ির গলিতে না ঢুকিয়ে বরং অন্য একটি গলিতে ঢুকিয়ে নিল। অমনি নিহারিকা নীরবতা ভেঙে মৃদু চিৎকার করে উঠল। কৌতূহল নিয়ে রূপলকে বলল, এই কোথায় যাচ্ছেন আপনি? এটা তো আমাদের বাড়ির রাস্তা না। জাহান্নামের চৌরাস্তায় যাচ্ছি, মুখটা একটু অফ রাখুন। রাস্তাঘাটের লোকজন শুনলে ভাববে আমি আপনাকে কিডন্যাপ করছি। না, আমি চুপ হব না, আমি বাড়ি যাব। প্লিজ আমায় বাড়ি পৌঁছে দিন, ওই জাহান্নামের চৌরাস্তায় আমি যাব না। এটা আপনার শাস্তি। তখন মায়ের কথায় কোনো প্রতিবাদ করলেন না কেন? কেন বারণ করলেন না যে আপনি আমার সাথে যাবেন না? তখন তো আন্টি আপনার কথাই শুনছিলেন না, আমার কথা কি শুনবে? প্লিজ আপনি আমাকে এখানে নামিয়ে দিন, আমি এখানে নেমে যাব, এরপর এখান থেকে পায়ে হেঁটে বাড়ি চলে যাব। কিছু দূর যেতেই অমনি রূপল রাস্তার পাশ ঘেঁষে বাইকটি থামিয়ে দিল। তাড়াহুড়ো করে বাইক থেকে নেমে সে রাস্তার অপর পাশে চলে গেল। অবাক চোখে নিহারিকা রাস্তার অপর পাশে চোখ বোলাতেই দেখতে পেল সামনেই একটি এনজিও সংস্থা রয়েছে। বিশাল বড় একটি গেট, গেট থেকে একজন মাঝবয়সী মহিলা বের হচ্ছে। রূপল সেই ভদ্র মহিলার পিছনে দৌড়চ্ছে। সঙ্গে সঙ্গেই বাইক থেকে নেমে পড়ল নিহারিকা। সেও রূপলকে অনুসরণ করে রাস্তার অপর প্রান্তে চলে গেল। মহিলাটিও তখন রূপলের ডাকে সাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ল। ছুটে গিয়ে রূপল মহিলাটির মুখোমুখি দাঁড়ালো। হাঁপিয়ে ওঠা গলায় বলল, ম্যাম প্লিজ আমার কথাটা তো একবার শুনুন। মহিলাটি মাথা নিচু করে মলিন গলায় বলল, দয়া করে সুহাসিনীর ব্যাপারে কিছু জানতে চেও না রূপল, আমি কিছু বলতে পারবো না। আমি শুধু একটি বারের জন্য সুহাসিনীর সাথে দেখা করতে চাই ম্যাম, এর চেয়ে বেশি কিছু আমি জানতে চাই না। পারবো না রূপল, সুহাসিনী তোমার সাথে দেখা করতে চায় না। সুহাসিনী এই ব্যাপারে কিছু জানবে না ম্যাম, আমি জাস্ট তাকে দূর থেকে একটাবার দেখে চলে যাব। পসিবল না রূপল, আমি গীতা স্পর্শ করে বলেছি সুহাসিনীর সাথে তোমার এই জন্মে দেখা হবে না। ব্যর্থ হয়ে রূপল হাত বাড়িয়ে মিসেস চারুলতা সেনকে সামনে হেঁটে যেতে বলল। বিষণ্ণ মনে মিস চারুলতা সেন সামনে এগিয়ে যেতেই রূপল মৃদু আওয়াজে মিস চারুলতা সেনকে পিছু ডেকে বলল, সুহাসিনীকে বলে দিবেন ম্যাম, পিঠে আমি তার জন্য ট্যাটু এঁকেছি। একদিন না একদিন সেই ট্যাটু আমি তাকে দেখাবো। এই ট্যাটুটা দেখার জন্য হলেও তাকে আমার সাথে একটাবার দেখা করতে হবে। আঁচল চেপে কেঁদে মিস চারুলতা সেন জায়গা থেকে প্রস্থান নিলেন। দীর্ঘশ্বাস ফেলে রূপল এলোমেলো হয়ে হেঁটে নিহারিকার মুখোমুখি এসে দাঁড়ালো। চোখ দুটো অসম্ভব রকম লাল হয়ে আছে রূপলের, মনে হচ্ছে যেন এখনই চোখ থেকে রক্ত গড়িয়ে পড়বে। রূপলের এই ভয়ঙ্কর অবস্থা দেখে ভয়ে শিউরে উঠল নিহারিকা। শুকনো ঢোক গিলে সে বলল, আপনি কি অসুস্থ মিস্টার রূপল? ঝাঁঝালো গলায় রূপল বলল, সামনে থেকে সরুন। থতমতিয়ে নিহারিকা রূপলের সামনে থেকে সরে যেতেই রূপল সামনের টোঙ্ক দোকানটিতে গিয়ে দাঁড়ালো। দোকানদারকে বলে গরম এক কাপ চা হাতে নিল। অন্য হাতে একটি সিগারেট ধরিয়ে এক চুমুক চায়ের সাথে সিগারেটটিও সমানে টানতে শুরু করলো। রূপলের এই অদ্ভুত কার্যকলাপ দেখে তাজ্জব বনে গেল নিহারিকা। খানিকটা সাহস জুগিয়ে সে রূপলের পাশে দাঁড়ালো। থমথমে গলায় প্রশ্ন ছুড়ল, সুহাসিনী কে মিস্টার রূপল? আর ওই মহিলাটি বা কে ছিল? অমনি রূপল কিছু একটা ভেবে ভরাট গলায় নিহারিকাকে বলল, আচ্ছা আপনি আমার একটা হেল্প করতে পারবেন? কি হেল্প? পাশে যে এনজিওটা আছে দেখেছেন, কোনোভাবে ওখানে আমাকে একটু ঢোকানোর ব্যবস্থা করে দিতে পারবেন? পাশ ফিরে নিহারিকা এনজিওর বিশাল গেটটির দিকে দৃষ্টিপাত করল। লক্ষ্য করে দেখল গেটটির সামনে একজন মাঝবয়সী দারোয়ান দাঁড়িয়ে আছে। গেটটির ভিতরে ঢুকতে হলে অবশ্যই দারোয়ানের পারমিশন নিয়ে তবেই ঢুকতে হবে। ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকে নিহারিকা নির্বোধ দৃষ্টিতে রূপলের দিকে তাকালো। কৌতূহলী গলায় প্রশ্ন ছুড়ল, বুঝলাম না, গেটের ভেতর ঢুকতে হলে আমার হেল্প কেন লাগবে? দারোয়ান থেকে পারমিশন নিলেই তো হয়।
তাছাড়া আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? এখানে তো আমার হেল্প করার কোনো মাধ্যমই খুঁজে পাচ্ছি না। উত্তেজিত গলায় রূপল বলল, আরে দারোয়ান আমাকে গেটে ঢুকতে দিবে না, তাই আপনি আমাকে হেল্প করবেন ভেতরে ঢোকার জন্য। কি আশ্চর্য, দারোয়ান আপনাকে ভেতরে ঢুকতে দেবে না কেন? তাছাড়া আপনি গেটের ভেতর ঢুকেই বা কি করবেন? কে আছে ওখানে আপনার? অতিরিক্ত প্রশ্ন যদিও রূপলের পছন্দ নয়, তবুও সে ঠান্ডা মেজাজে বলল, আগে আপনি আমাকে গেটের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিন, বাকিটা আমি পরে বলছি। চরম বিরক্তি নিয়ে নিহারিকা বলল, কিন্তু কিভাবে? এক টানে চাটা সম্পূর্ণ শেষ করে সিগারেটটিতে শেষবারের মতো ফুঁক দিল রূপল। পা দ্বারা সিগারেটের নিচের অংশটিকে পিষে সে বেশ তৎপর ভঙ্গিতে নিহারিকার মুখোমুখি দাঁড়ালো। মুখ থেকে সিগারেটের দূষিত ধোঁয়া বের করে সে হরদমে বলল, কথা জালে ফাঁসিয়ে দারোয়ানটাকে ব্যস্ত রাখতে হবে আপনার, সেই ফাঁকে আমি গেটের ভেতরে ঢুকে যাবো, সিম্পল। সিগারেটের দূষিত ধোঁয়া নিহারিকার নাকে পৌঁছতেই নিহারিকা নাকে ওড়না চেপে ধরল। অস্বস্তিকর গলায় বলল, ঠিক আছে, কিন্তু বের হবেন কিভাবে? সেই ব্যবস্থা আমি করে নেব। কাজ শেষ হওয়ার পর ওখান থেকে মরা লাশ হয়ে বের হলেও আমার কোনো অসুবিধা নেই। কি বলছেন কি এসব? তাহলে ওখানে যাওয়াটা আপনার রিস্ক হবে না? না বাবা, আমি জেনে শুনে আপনাকে এই রিস্কের মধ্যে ঠেলে দিতে পারবো না। নিমেষেই কাতর রূপ ধারণ করল রূপল। অসহায় গলায় নিহারিকাকে বলল, প্লিজ নিহারিকা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বিগত 6 মাস ধরে আমি চেষ্টা করছি একটা বাড়ি গেটের ভেতরে ঢোকার জন্য, কিন্তু এমন কাউকে পাচ্ছি না যে আমার হেল্প করবে। এই প্রথম আপনাকে দেখে আমার খুব ভরসা হচ্ছে, মনে হচ্ছে আমার এই অবাধ্য কাজটি আপনার দ্বারাই সাধন হবে। প্রতিদিন এভাবে মরা লাশের মতো বেঁচে থাকার চেয়ে কি ভালো নয় একদিন রিস্ক নিয়ে বেঁচে থাকার করুণ প্রেরণা পাওয়ার? রূপলকে দেখেই বোঝা যাচ্ছে মামলা বেশ সিরিয়াস, না হয় এই রাগী লোকটি কখনো এতটা কাতর হতো না। রূপলের দুর্বলতার সুযোগ নিতে চায়নি নিহারিকা, বরং সে গলা খাকিয়ে কোমল স্বরে বলল, ওকে ডান, আমি আপনার হেল্প করতে রাজি। পূর্বের তুলনায় আরো অধিক তৎপর হয়ে উঠল রূপল। অস্থির গলায় বলল, আমি আপনার পেছনে পেছনে থাকবো। আপনি দারোয়ানটাকে এমন ভাবে কথা জালে ব্যস্ত রাখবেন যে আমি গেটের ভেতরে ঢুকে গেলেও তিনি কিছু আজ করতে না পারে, বুঝছেন? রূপলের উদ্গ্রীব চোখের দিকে তাকিয়ে নিহারিকা অনায়াসেই বলে ফেলল, ওকে। বুকে সাহস সঞ্চার করে নিহারিকা দ্রুত বেগে হেঁটে দারোয়ানের মুখোমুখি দাঁড়ালো। জড়তা না রেখে বরং ব্যস্ত গলায় দারোয়ানকে বলল, আচ্ছা আঙ্কেল, আমার একটা হেল্প করতে পারবেন? দারোয়ানও বেশ কৌতূহল নিয়ে শুধালো, কি হেল্প? আচ্ছা, এদিকে মিজানুর রহমানের বাড়িটা কোথায় আপনি জানেন? কিছুটা সময় নিয়ে দারোয়ান বেশ ভেবেচিন্তে বলল, কোন মিজানুর রহমান? আরে ওই যে ভড়িওয়ালা মিজানুর রহমান, দানবের মতো দেখতে লোকটা। 2টা ছেলে আছে ওনার, একটা ছেলে টাকলা আর অন্যটা ফাপড়বাজ। ভুড়িওয়ালা? না, চিনলাম না তো। দাঁড়ান দাঁড়ান আঙ্কেল, আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি, একটু এক্সপ্লেইন করে বললেই আপনি ঠিক চিনে যাবেন। নিহারিকা বেশ ব্যস্ত হয়ে পড়ল দারোয়ানকে তার কাল্পনিক চরিত্রে থাকা ভড়িওয়ালা মিজানুর রহমানকে চিনাতে। বেহুদা তর্ক করতে লাগলো সে দারোয়ানের সাথে। আদতেই কোনো ভড়িওয়ালা মিজানুর রহমান এই এলাকায় নেই। রূপালও সেই সুযোগ বুঝে পাশ কাটিয়ে আস্তে করে গেটের ভিতরে ঢুকে গেল। পকেট থেকে কালো একটি মাস্ক বের করে সে মাস্কটি মুখে পরে নিল। তার জানা মতে নিচতলায় যে রুমটিতে সুহাসিনীকে রাখা হয়েছে সেই রুমটির উদ্দেশ্যে রূপল এক প্রকার দৌড়াতে লাগলো। প্রতিষ্ঠানের ভিতরে থাকা লোকজন যদিও রূপলের দিকে কয়েকবার তাকিয়েছিল, তবে এটাই যে রূপল তা তারা বুঝতে পারেনি। সুযোগ বুঝে রূপল এক ছুটে গিয়ে সুহাসিনীর রুমের জানালার পাশ ঘেঁষে দাঁড়ালো। দেওয়ালে পিঠ ঠেকিয়ে সে চোখ বুজে অনবরত শ্বাস ফেলতে লাগলো। অমনি খোলা জানালা দ্বারা সুহাসিনীর রুম থেকে ছোট্ট হৃদি এবং সবিতার গলার আওয়াজ ভেসে এলো। বুঝতে বেশি বেগ পেতে হলো না, সবিতা এবং হৃদি এসেছে সুহাসিনীকে দেখবার জন্য। স্থবিরতা নিয়ে জানালার পর্দা সরিয়ে রূপল রুমের ভিতর তাকাতেই দেখতে পেল সবিতা সুহাসিনীর হাত ধরে অবলীলায় চোখের জল ফেলছে। অন্যদিকে সুহাসিনীর চোখেও জল চিকচিক করছে। আগুনে পুড়ে সুহাসিনীর কুঁচকে যাওয়া ক্ষত বিক্ষত মুখের দিকে তাকিয়ে রূপল অজান্তেই চোখের জল ফেলে দিল। আপনা আপনি ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হতে লাগলো। দীর্ঘ 6 মাস পর সুহাসিনীকে সে একটি ঝলকের জন্য দেখল।
তাও আবার এতটা নির্মম রূপে, এতটা ঝলসানো রূপে। আবেগ ধরে রাখতে পারল না রূপল। ছটপট করে সে সুহাসিনীর মুখোমুখি হওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই মনে পড়ে গেল সুহাসিনীর দেওয়া সেই কসমের কথা। সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে পড়ল রূপল। সুহাসিনীর দেওয়া কসম না রাখতে পারলে যদি সুহাসিনীর আরো বড় কোনো ক্ষতি হয়ে যায়, সেই ভয়ে সে আপাতত দমে গেল। চোখে টলমল জল নিয়ে সে সবিতাকে কল করলো। ফোন বেজে উঠতেই সবিতার স্ক্রিনে রূপলের নাম্বারটি দেখা মাত্রই সুহাসিনীর দিকে একবার ইতস্তত দৃষ্টিতে তাকালো। আচমকা সবিতার আড়ষ্টতা দেখে সুহাসিনী দুর্বল গলায় প্রশ্ন ছুড়ল, কে ফোন করেছে আপু? সুহাসিনীর প্রশ্নের জবাব না দিয়ে সবিতা বরং ব্যস্ত গলায় বলল, দাঁড়া, আমি একটু আসছি। রুম থেকে বের হয়ে গেল সবিতা। বারান্দায় পা ফেলতেই রূপলের মুখোমুখি পড়ে গেল সে। অমনি সবিতা থতমত খেয়ে রূপলকে বলল, তুমি এখানে? মৃদু আওয়াজে রূপল সবিতাকে বলল, তুমি আমার বোনকে এক্ষুনি বলো কসমটা উঠিয়ে নিতে। আমি জাস্ট একটাবার তার মুখোমুখি হতে চাই, তার সাথে খোলাখুলি ভাবে কথা বলতে চাই। সে আসলে কি চায় আমি জানতে চাই। বি কুল রূপল, প্লিজ। আমি এখন এই বিষয় নিয়ে কোনো কথাই সুহাসিনীকে বলতে পারবো না। সে এখন আমার কথা শোনার মতো অবস্থাতে নেই। এখন আমি এই বিষয়টি উঠালে সে উত্তেজিত হয়ে উঠবে, আরো অসুস্থ হয়ে পড়বে। এমনিতেই তার রুমে দুজনে বেশি কেউ অ্যালাউ না, ডক্টর টোটালি বারণ করেছে। নার্স আমাকেও পর্যন্ত রুমে ঢুকতে দিচ্ছে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রূপল। তার শরীরের অবস্থা যেহেতু এতটাই খারাপ, তাহলে তোমরা তাকে হসপিটাল থেকে এখানেই খুপড়ির মধ্যে আটকে রেখেছো কেন? কি টাকার সমস্যা তোমাদের? হ্যাঁ, আমার থেকে কোনো হেল্পই নিবে না তোমরা? কি চলছে তোমাদের মধ্যে? তোমার বোন কি ভেবেছে আমাকে সবকিছু থেকে দূরে দূরে রাখতেই বুঝি আমি তাকে ভুলে যাব? নতুন কাউকে ভালোবেসে তার অস্তিত্ব ভুলে যাব? তাকে ভুলা কি এতটাই সহজ? যদি এমন কিছু ভেবে থাকে তো তাকে বলে দিও তার ধারণা সম্পূর্ণ ভুল। রূপল তাকে সেদিনই ভুলবে যেদিন রূপলের দেহে প্রাণ থাকবে না। আহত মন নিয়ে রূপল পিছু ঘুরল। ক্ষোভ বোধ হয়ে সবিতাকে বলল, আর একটা কথা, তোমার হাজবেন্ডের কোনো মুক্তি নেই আমার হাত থেকে। শুধু হৃদির দিকে তাকিয়ে থেকে সব সহ্য করে নিচ্ছি, কারণ হৃদি আমার সুহাসিনী খুব আদরের। হৃদি না থাকলে হয়তো সুহাসিনীকে আমার কখনো পাওয়া হতো না। হৃদির মাধ্যমে আমার সুহাসিনীকে পাওয়া। আজ যদিও আমি চলে যাচ্ছি, তবে একদিন না একদিন আমি সুহাসিনীর মুখোমুখি হবই হব। সেদিন তার দিক থেকে কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। রুমের ভিতর থেকে সুহাসিনী সব শুনছিল। রূপলের কণ্ঠস্বর তার কর্ণতলে বেজে উঠতেই সে ছোট্ট হৃদির হাত দুটো চেপে ধরে চোখের জল ফেলতে লাগলো। গলায় দম এনে কিছুটা উচ্চস্বরেই বলল, তুমি এখান থেকে চলে যাও রূপল। যদি আমার ভালো চাও তো এখান থেকে চলে যাও। তোমার কণ্ঠস্বর শুনেই আমার শরীর জ্বালা পোড়া শুরু করেছে রূপল। দোহাই লাগাই তুমি আমার ভালো চাও তো এখান থেকে চলে যাও। অস্ত্রসিক্ত সুহাসিনীর দিকে আর চোখে একবার তাকিয়ে রূপল দ্রুত পায়ে হেঁটে জায়গা ত্যাগ করলো। দারোয়ানকে ধাক্কা মেরে সে গেট থেকে বের হয়ে গেল। রাস্তার অপর প্রান্তে রূপলের বাইকের উপর বসে কিছুটা অধৈর্য হয়ে রূপলের জন্য অপেক্ষা করছিল নিহারিকা। উদ্ভ্রান্ত রূপলকে দেখা মাত্রই নিহারিকা বাইক থেকে নেমে দাঁড়ালো। রাস্তা পার হয়ে এসে রূপল সোজা বাইকে উঠে গেল। বেশ আগ্রহী হয়ে নিহারিকা রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, কাজ হয়েছে? হাতের কোনোই তারা চোখের জলগুলো মুছে রূপল ভগ্ন গলায় বলল, হয়েছে। কার সাথে দেখা করতে গিয়েছিলেন? এই মুহূর্তে আমি আপনার সাথে কথা বাড়াতে চাইছি না নিহারিকা, প্লিজ বাইকে উঠুন, আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। তবুও নিহারিকা ঘাড় তেরামো করে বলল, সুহাসিনীর সাথে দেখা করতে গিয়েছিলেন তাই না? তাকে আপনি ভালোবাসেন? সহ্য ধৈর্য নিয়ে রূপল বলল, তিনি কি এনজিওতে চাকরি করেন? এবার উঠুন। মনটা খারাপ করে নিহারিকা বাইকের পিছনে উঠে বসলো। রূপলও বেশ জেদ নিয়ে বাইক স্টার্ট করে দিল। মুখটা ফুলিয়ে নিহারিকা বিড়বিড় করে বলল, ধুর যা, 2 বছর পর যাও কারোর উপর ক্রাশ খেলাম, তাও আবার দেখি এই ছেলেরও গার্লফ্রেন্ড আছে। আমার কপালটাই খারাপ, যা মনে হচ্ছে আজীবন আমার সিঙ্গেলই থাকতে হবে। যারা যা ছিঁড়ি আমার, তার উপর দেখতেও বেটে।
কিছু দূর যেতেই বড় একটা রেস্টুরেন্টের সামনে এসে রূপল হঠাৎ বাইক থামিয়ে দিল। প্রচন্ড ক্ষোভ নিয়ে সে তাড়াহুড়ো করে বাইক থেকে নামলো। উন্মাদের মতো রাস্তার এদিক ওদিক তাকিয়ে সে কি যেন একটা খুঁজতে লাগলো। রূপলের এহনো মরিয়া ভাব দেখে নিহারিকা বেকুব বনে গেল। অবাক গলায় প্রশ্ন ছুড়ল, এই কি হয়েছে আপনার? এভাবে কি খুঁজছেন আপনি? নিহারিকার সাথে কোনো কথাই না জড়িয়ে রূপল অনেক খুঁজে রাস্তার পাশ থেকে একটি মোটা দেখতে আলপিন কুড়িয়ে পেল। কোনো দিকে কালক্ষেপণ না করেই সে আলপিনটি নিয়ে সোজা রেস্টুরেন্টের বাইরে পার্ক করে রাখা লাল রঙের বাইকটির সামনে দাঁড়ালো। আলপিনটি দিয়ে বাইকের চাকা পাংচার করে সে দ্রুত পায়ে হেঁটে বাইকে উঠে গেল। মুহূর্তের মধ্যেই শো শো বেগে বাইকটি ছেড়ে দিল। আলাভোলা দৃষ্টিতে নিহারিকা পেছন থেকে রূপলের দিকে তাকিয়ে রইল। তদ্ভিত গলায় সে রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, ব্যাপারটা কি হলো? কেন? সব তো আপনার চোখের সামনেই হলো। কিন্তু বাইকটা কার ছিল? সাফওয়ানের। ওরে বাস, এভাবেই সাফওয়ানের উপর শোধ নেবেন নাকি? দাঁতে দাঁত চেপে রূপল বলল, সুযোগ পেলে শুধু তার বাইকের হাওয়াই নয়, বরং তার জীবনের হাওয়াও লিক করে দিতাম। রূপলকে উস্কানোর জন্য নিহারিকা বলল, সুযোগ না সাহস কোনটা? সুযোগ। যে মানুষটার জন্য আমি সাফওয়ানকে জানে মারতে চাই, সেই মানুষটাই আমাকে পেছন থেকে হাত পা বেঁধে রেখেছে, কিছুতেই শোধ নিতে চাচ্ছে না। গ্লাস ভর্তি তাজা ফলের রস হাতে নিয়ে নিহাল চেয়ার টেনে পিয়াসার পাশে বসলো। অমনি পিয়াসা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। কেন জানি না নিহালকে মন থেকে মেনে নিতে বড্ড অস্বস্তি হচ্ছে তার। নিজেকে বড্ড অপরাধীও মনে হচ্ছিল। কেবিনে কেউ না থাকায় পিয়াসার অভিমান ভাঙাতে নিহালের বরং সুবিধেই হলো। অভিমানী পিয়াসার দিকে তাকিয়ে নিহাল নরম স্বরে বলল, যা হয়েছে সব ভুলে যাও পিয়াসা। আমি যেমন তোমার পাস্ট মনে রাখতে চাই না, তেমনি আমি চাই না যে তুমিও গতকালের ঘটা কোনো ঘটনাকে মনে রাখো। মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে রেখেই পিয়াসা আড়ষ্ট গলায় বলল, আপনি বা আপনারা হয়তো আমাকে এখনো বিশ্বাস করতে পারছেন না যে আসলে আমি সত্যি কিনা, বা আমার চরিত্রে আদৌ কোনো দাগ আছে কিনা। হয়তো বা আমাকে মন থেকে মেনে নিতেও আপনাদের অনেক দ্বিধাবোধ কাজ করতে পারে, কিন্তু সত্যিটা হলো এই যে আমি সত্যি আমার দিক থেকে শতভাগ বিশুদ্ধ আছি। হলপ করে বলতে পারি আমার চরিত্রে কোনো দাগ নেই। তবে এটা সত্যি যে আমি একটা সময় কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলাম, তবে সেটাও শুধুমাত্র মনের দিক থেকে, শারীরিক কোনো সম্পর্ক থেকে নয়। এই মুহূর্তে পিয়াসের মন থেকে এই অপ্রয়োজনীয় চিন্তাগুলো দূর করার জন্য নিহাল ঠান্ডা মাথায় পিয়াসাকে বুঝিয়ে বলল, দেখো পিয়াসা, প্রেম ভালোবাসা জগৎ জুড়েই আছে। আমিও একটা সময় কারো প্রেমে পড়েছিলাম, কারো ভালোবাসায় গভীরভাবে আকৃষ্ট হয়েছিলাম, কিন্তু ভাগ্যের হেরে ফিরে তাকে হারিয়েও ফেলেছি। আবার সেই ভাগ্যের জোরেই তোমাকে বউ হিসেবে পেয়েছি। এমন সবার লাইফে একটা না একটা পাস্ট থাকেই, তেমনি তোমার লাইফেও ছিল। হয়তো মাঝখান থেকে তোমার বোকামির জন্য বিরাট বড় একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। সেই ভুল বোঝাবুঝির যেহেতু অবসান ঘটেই গেছে, তো আমার মনে হয় না আর এসব নিয়ে মনে রেখে আমাদের বর্তমান বা ভবিষ্যৎটা নষ্ট করার। যত দ্রুত সম্ভব তুমি সুস্থ হয়ে ওঠো, বাড়ির বউ, বাড়িতে ফিরে এসো। প্রথম আমাদের সাথে তোমার মানিয়ে নিতে হয়তো একটু কষ্ট হতে পারে, তবে একসাথে থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে। আমার পরিবার কখনো তোমাকে হেলাফেলা করবে না, সেই বিশ্বাস আমার আছে। তুমিও এই বিষয়ে শতভাগ নিশ্চিত থাকতে পারো। নিহালের কথায় আশ্বস্ত হয়ে পিয়াসা মাথাটা ঘুরিয়ে শিথিল দৃষ্টিতে নিহালের দিকে তাকালো। তবুও কেমন যেন বেসুরে গলায় বলল, এখনো ভালোবাসেন তাকে? ফিচেল হেসে নিহাল পিয়াসের বাহাতটি তার হাতের মুঠোয় নিল। পিয়াসার প্রশ্নবিদ্ধ দুচোখে সে স্থির দৃষ্টি নিক্ষেপ করল। মলিন গলায় বলল, যবে থেকে সে অন্যের ঘরে পা রেখেছে তবে থেকে আমি তাকে মন থেকে মুক্তি দিয়েছি। এখন আমার সবটা জুড়ে শুধু তুমি আছো, আর তুমিই থাকবে। ফট করে পিয়াসা তার হাতে নিহালের হাত থেকে ছাড়িয়ে নিল। আনমনা হয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আমার সময় লাগবে। প্রত্যুত্তরে নিহাল বেশ নরম স্বরে বলল, যত পারো সময় নাও, তবে আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথাতেও আনবে না। নিহালের কথায় তেমন ভ্রুক্ষেপ করল না পিয়াসা, বরং চোখ দুটো বুজিয়ে সে ঘুমানোর চেষ্টা করলো। মাথাটা কেমন যেন ঝিম ধরে আছে তার। একটু ঘুমোতে পারলে হয়তো ভালো লাগতো।
পিয়াসার শরীরের অবস্থা বুঝে নিহাল তার আদুরে হাত দ্বারা পিয়াসার মাথায় হাত বোলাতে লাগলো। নীরব স্বরে বলল, তুমি বরং একটু ঘুমানোর চেষ্টা করো, আমি আছি পাশে, ডোন্ট ওয়ারি। বিকেল গড়িয়ে ধরণীতে সন্ধে নেমে এলো। চারিদিকে মাগরিবের আজান পড়তে নিহারিকার ঘুম ভাঙল। সেই যে সকাল 11টায় বাড়ি ফিরে এসে সে অভুক্ত অবস্থাতেই ঘুম দিয়েছে, সেই ঘুম মাত্র ভাঙল তার। বালিশের তলা থেকে অনবরত ফোন বেজেই চলেছে তার। এক প্রকার তিক্ততা নিয়েই নিহারিকা নাকমুখ কুচকে বালিশের তলা থেকে ফোনটা হাতড়ে বের করলো। স্ক্রিনের দিকে না তাকিয়েই সে বেখিয়ালি হয়ে ফোনটা তুলল। ঘুম চড়ানো গলায় বলল, হ্যালো, কে? অমনি ওই পাশ থেকে নিহারিকার ক্লোজ ফ্রেন্ড তুলি দাঁত বের করে হেসে নিহারিকাকে জিজ্ঞেস করলো, কিরে, কি খবর তোর? শুনলাম তুই নাকি ওই রূপলের সাথে ভালোই ঘোরাফেরা করছিস। অমনি ফট করে মাথাটা গরম হয়ে গেল নিহারিকার। খিটখিটে মেজাজ নিয়ে সে শোয়া থেকে উঠে বসলো। উচ্চ আওয়াজে বলল, তোকে এসব কে বললো? হ্যাঁ, কোথা থেকে এসব আজগুবি খবর পাস? আজগুবি কিসের? সত্যিই তো তুই তার সাথে বাইকে করে ঘুরছিলি। হাজার হলেও ও ক্রাশ তোর। হ্যাঁ, ক্রাশ তো। কি হয়েছে এতে? আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই যে কোনো স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে আমরা একসাথে বাইকে ঘুরেছি। বাধ্য হয়ে উনি আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছেন, ব্যাস এতটুকুই। তাছাড়া এসব আজারা খবর তুই কোথা থেকে পাস? কে বলে তোকে এসব? দিশা বলেছে। দিশা নামটি শোনা মাত্রই নিহারিকার রাতটা যেন পূর্বের তুলনায় আরো অধিক বেড়ে গেল। দাঁত গিজগিজিয়ে সে মৃদু চিৎকার করে বলল, কেন? তার কি জেলাস ফিল হয় আমি অন্য কোনো ছেলের সাথে বাইকে করে ঘুরলে? আমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েও তার স্বাদ মেটেনি, এখন আবারও আমার পেছনে লেগেছে। আর তুই কিনা সেই স্বার্থপর মেয়েটার কথা বিশ্বাস করে আমার উপরেই আঙুল তুলছিস। তুই আমাকে চিনিস? তোরা সব কটা এক, কেউ আমাকে বুঝিস না। সবাই শুধু নিজের প্রয়োজনেই আমাকে ইউজ করিস, আর প্রয়োজন শেষ হলে আমাকে ছুঁড়ে ফেলে দিস। কান্নাচুরিত গলায় কথাগুলো বলেই নিহারিকা ফট করে কলটি কেটে দিল। বিছানায় মাথা নুইয়ে বসে এসে চোখের জল ফেলতে লাগলো। এক প্রকার ডুকরেই কাঁদতে লাগলো সে। নিহারিকার কান্নার আওয়াজ শুনে পাশের ঘর থেকে নিহারিকার মা ছুটে এলেন। নিহারিকাকে কান্নাচুরিত অবস্থায় দেখে তিনি প্যারেশান হয়ে নিহারিকার পাশে বসলেন। নিহারিকার মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? তুমি এখন যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। আগে বল তো কি হয়েছে, না জেনে আমি কিভাবে এখান থেকে যাব? কিছু হয়নি আমার। মা প্লিজ তুমি এখান থেকে যাও। সানির কথা মনে পড়েছে? অমনি কান্নার ঢেউ বেড়ে গেল নিহারিকার। তার মাকে জড়িয়ে ধরে সে হেঁচকি তুলে কেঁদে পড়ল, আল্লাহ, আমাকে এত বিশ্রী করে কেন বানালো মা? আমি দেখতে অসুন্দর আর বেটে বলেই তো সানি আমাকে ছেড়ে আমার ফ্রেন্ডের কাছে চলে গেল, আমাকে ধোকা দিল। এটা তোর ভুল ধারণা মা। আল্লাহ তোকে মোটেও বিশ্রী করে বানায়নি, বরং যথেষ্ট সুন্দর করেই বানিয়েছে। যে একবার তোর দিকে সুনয়নে তাকাবে, বিশ্বাস কর যে এই ইহ জীবনে ও তোকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না। সানি তোর জন্য সঠিক পছন্দ ছিল না। সানি তোকে মন থেকে কখনো ভালোবাসেনি, তাই খুব সহজেই তোকে ছেড়ে যেতে পেরেছে, অন্য কাউকেও ভালোবাসতে পেরেছে। কিন্তু যে তোকে সত্যিকারে ভালোবাসবে, সে কখনো তোকে ছেড়ে যাওয়ার কথা মাথাতেও আনবে না। মাঝে মাঝে নিজেকে খুব ছোট মনে হয় মা। আমি যাদেরকেই পছন্দ করি বা ভালোবাসতে শুরু করি, তাদের জীবনেই আমার চেয়েও বেটার অপশন থাকে। আমি তাদের তুলনায় খুবই তুচ্ছ, মনকে মানতে পারি না। তখন কেন আল্লাহ আমাকে একটু সুন্দর করে তৈরি করলো না? তাহলে তো নিজেকে এতটা ছোট মনে হতো না। তুই যে এসব বলছিস, আল্লাহ খুব নারাজ হচ্ছে মা। প্লিজ এসব নাফরমানি কথা আর বলিস না। আমার মেয়ের জন্য রাজকুমার আসবে, যে দেখতে শুনতে লাখের মধ্যে এক হবে, যে আমার মেয়েকে মন থেকে ভালোবাসবে, যে যেমন তাকে তেমন ভাবেই ভালোবাসবে। অমনি কান্নার মাঝে বিদ্রুপের হাসি হেসে দিল নিহারিকা। তার মায়ের বুক থেকে মাথা উঠিয়ে অট্ট হেসে বলল, দিবা স্বপ্ন দেখছো মা, এসব কিছু হবে না।
আমার জীবনে কোনো রাজকুমার আসবে না, সবাই আমার বাহ্যিক গঠন দেখেই দৌড়ে পালাবে। ভেতরটা দেখে কেউ আমাকে ভালোবাসবে না, সবাই সুন্দরের পূজারী। এসব বাদ দিয়ে বরং তুমি আমার জন্য খাবার নিয়ে এসো, আমি ফ্রেশ হয়ে আসছি। বিছানা ছেড়ে উঠে নিহারিকা সোজা ওয়াশরুমে চলে গেল। নিহারিকার দিকে তাকিয়ে মার্জিনা হক দীর্ঘশ্বাস ফেললেন। মনের সুপ্ত বাসনা থেকেই বললেন, আসবে মা, রাজকুমার নিশ্চয় আসবে, হয়তো অনেকটা সময় নিচ্ছে, তবে তাকে আসতেই হবে। মার্জিনা হক চলে গেলেন নিহারিকার জন্য খাবার আনতে। ফ্রেশ হতে গিয়ে নিহারিকা একেবারে গোসল সেরেই ভেজা শরীর নিয়ে তার রুমে প্রবেশ করলো। অমনি তার বেডের দিকে তাকিয়ে সে ভেবা চাকা খেয়ে গেল। কোনো রকমে ওড়নাটা গায়ে জড়িয়ে সে অবিশ্বাস্য গলায় চেঁচিয়ে বলল, রূপল আপনি? তরতরিয়ে রূপল তার ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। মাথার অগোছালো চুলগুলো টেনে ধরে অস্থির গলায় নিহারিকাকে বলল, এই অসময়ে এসে আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি, তবে এছাড়া আর কোনো উপায় ছিল না। চিন্তিত হয়ে নিহারিকা রূপলের দিকে এগিয়ে এলো, অধীর গলায় বলল, কি হয়েছে বলুন? আপনাকে দেখতে খুব চিন্তিত লাগছে, ঘুমাননি মনে হচ্ছে, নিশ্চয়ই খাওয়া দাওয়া করেননি। কি হয়েছে বলুন। আপনার একটা হেল্প লাগবে আমার। কি হেল্প? সুহাসিনীকে বুঝাতে হবে। কি বোঝাতে হবে? যে আমি তাকে বিয়ে করতে চাই। কেন সে আপনাকে বিয়ে করতে চায় না? না। স্টুডেন্ট, ভালোবাসলে বিয়ে করতে চাইছে না কেন? অনেক কারণ আছে তাই। ডিটেইলসে বলা যাবে? তাহলে আরো 1 বছর আগে ফিরে যেতে হবে। সমস্যা নেই, আপনি বলুন, আমি শুনবো। একটু পানি হবে? বসুন, আমি আনছি। নিহারিকা ছুটে গেল রূপলের জন্য পানি আনতে। ঘামে সিক্ত গায়ের নোংরা শার্টটা ঝেড়ে রূপল মাথায় হাত দিয়ে বিছানার উপর বসলো। বড় বড় দীর্ঘশ্বাস ফেলতে লাগলো সে। বুকে টনটনে ব্যথা হচ্ছে তার, কাউকে সেই ব্যথাটা বোঝাতে পারছে না সে। মিনিট 2 মধ্যে নিহারিকা গ্লাস ভর্তি পানি নিয়ে রূপলের সামনে এসে দাঁড়ালো। মার্জিনা হক ও ট্রে ভর্তি নাস্তা নিয়ে এলেন রূপলের জন্য। বিষয়টা রূপল মোটেও পছন্দ করলো না। সে শুধু প্রয়োজনে নিহারিকার সাথে কথা বলতে এসেছে, যে জায়গায় তার এই জীবনে আসার কথাই ছিল না। রূপলের চোখে মুখে বিরক্তি ভাব দেখে নিহারিকা তার মাকে বলল রুম থেকে বের হয়ে যেতে। মার্জিনা হক রুম থেকে বের হয়ে যেতেই নিহারিকা রূপলের মুখোমুখি এসে বসলো। শান্ত গলায় বলল,